এরপরে কোশ্চেন হচ্ছে কোনটি সিনোসাইটিক শৈবালের উদাহরণ। আচ্ছা, আমাদের বুঝতে হইব আগে কি সিনোসাইটিক বলতে কি বুঝাইছে। আমরা অনেকে পড়ে থাকবো যে হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে কি বলা হয়, সিনোসাইট বলা হয়। তার মানে কি আমাদের এমন একটা শৈবাল যার কি বহু নিউক্লিয়াস যুক্ত কোষ, সেটা কি হইতে পারে। এটা হচ্ছে আমরা মনে রাখবো হচ্ছে কি হইব, ভোটিডিয়াম। ভোটিডিয়াম হচ্ছে এক ধরনের কি শৈবাল। ভোটিডিয়াম হচ্ছে কি হইব, এক ধরনের শৈবাল। তাহলে কোন শৈবাল, সিনোসাইটিক শৈবাল কি হইব, ভোটিডিয়াম শৈবাল। এটা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলেন যাদের মনে না থাকে, একটু আননোন। তাহলে কোনটি সিনোসাইটিক শৈবালের উদাহরণ, ভোটিডিয়াম। আশা করি এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। আশা করি দেখা যাচ্ছে, অবশ্য ব্লার হচ্ছে, একটু মানিয়ে নিন। আচ্ছা, এরপরে কোশ্চেন কি আমাদের, যে নিউক্লিয়াসের যে অংশ ক্রোমোজোম ধারণ করে তার নাম কি। ক্রোমোজোম ধারণ করে কোনটা, ওই যে আমরা নিউক্লিয়াসের ভিতরে দেখতাম এইরকম একটা, এরকম দিয়া এই যে এইরকম পেঁচানো পেঁচানো কি থাকতো, ক্রোমাটিন পদার্থ থাকতো। এটা কি আমরা যখন প্রথম পড়তাম একদমই শুরুর দিকে যখন নিউক্লিয়াস দেখতে পারছি, তখন ভাবতাম কি এরাই হচ্ছে কি নিউক্লিয়াস, কিন্তু না, এই সম্পূর্ণটার ভিতরে এটা হচ্ছে কি ছিল, নিউক্লিওপ্লাজম ছিল। আর নিউক্লিওপ্লাজম থেকে কি শুরু হইতো, ওই যে ক্রোমাটিন পদার্থ শুরু হইতো, আর সম্পূর্ণটা কি ছিল, নিউক্লিয়াস ছিল। আচ্ছা, তাহলে এটা কি বলছে, যে অংশ ক্রোমোজোম ধারণ করে তার নাম কি, কি হবে নাম, নিউক্লিওপ্লাজম। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন। এরপর ক্রোমোজোম সংখ্যা। পেঁয়াজের মূলে মেটাফেজ পর্যায়ের ক্রোমোজোম সংখ্যা কত, 16। আমি কি করছি এগুলো মনে রাখার জন্য, যে আমার ফোনে যে ফ্রেন্ড বা রিলেটিভগুলো আছে ওদের হচ্ছে এরকম বৈজ্ঞানিক নামগুলো ওদের হচ্ছে নাম্বার সেভ দিয়ে রাখছি, সাথে হচ্ছে ক্রোমোজোম সংখ্যাগুলো লিখে রাখছি আর কি। তো কলে যখন কথা বলা হয় বা মেসেজ করা হয় তখন অটোমেটিক্যালি ওগুলো কি এখন আমার ব্রেনে সেট হয়ে গেছে। আপনারাও চাইলে এরকম করতে পারেন। আচ্ছা, এরপর নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্ত একক কোনটি হবে বলেন তো, নিউক্লিওসাইড নাকি নিউক্লিওটাইড? অবশ্যই আপনি জানি আপনারা পারতেছেন, এটা কি হবে, নিউক্লিওটাইড। এটা হচ্ছে কি ডিএনএর গাঠনিক এককও বলা যায়, কি হবে, নিউক্লিওটাইড। এরপরে কোশ্চেন হচ্ছে কি, ডিএনএ ডাবল হেলিক্স এর দুটি স্ট্যান্ডের মধ্যবর্তী দূরত্ব কত। মনে রাখবেন দুটি স্ট্যান্ডের মধ্যবর্তী দূরত্ব কত, 20 অ্যাংস্ট্রম। কত, 20 অ্যাংস্ট্রম। আর আমরা অপশনে দেখতে পারতেছি সবগুলো কি আকারে দেওয়া আছে, ন্যানোমিটারে আকারে দেওয়া আছে। অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটারে যদি যাইতে হয় শুধু 10 দ্বারা ভাগ করবেন, কি করবেন, 10 দ্বারা ভাগ করবেন, 0 0 কাটা থাকে 2, তার মানে অ্যান্সার হইব কি 2 ন্যানোমিটার। কেন এটা আমরা বললাম, কারণ আমরা জানি 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 অ্যাংস্ট্রম। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখি আমরা, নিচের কোনটি অ্যান্টিকোডন বহন করে। চোখ বন্ধ করে সবাই পারবেন মুখস্থ, কি, টিআরএনএ। কোনটি অ্যান্টিকোডন বহন করে, কি টিআরএনএ, টি, এটা মিল আসছে না। আচ্ছা, নিচের কোনটি অ্যান্টিকোডন বহন করে, টিআরএনএ। এরপরে কোশ্চেন, অ্যান্টিকোডন থাকে, কত ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আবার আসছে, কি হবে, টিআরএনএ, টি। কোনটি সমাপ্তি কোডন নয়। এই কোডন নিয়ে আসলে আমাদের এত চিন্তা করার কিছুই নাই। জাহাঙ্গীরনগরে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে মানে কই থেকে কোশ্চেন করব, এই কোডনের হাবিজাবি অনেক কিছু আসছে, কিন্তু আমরা হচ্ছে মনে রাখবো জাস্ট হচ্ছে স্টার্ট কোডন আর সমাপ্তি কোডন, এই দুটো মনে রাখতে পারলে আমাদের হচ্ছে জিএসটি গুচ্ছ এগুলো ইজিলি কভার হয়ে যাবে। আচ্ছা, কোনটি সমাপ্তি কোড নয়, ইউজি। কারণ কি, ইউজি হচ্ছে কি স্টার্ট কোডন, আর সমাপ্তি কোড কোনগুলা, ইউএজি, এই যে ইউএএ, ইউএজি, ইউজিএ, এই তিনটাই হচ্ছে সমাপ্তি কোড। আর ইউজি কি, ইউজি হচ্ছে কি স্টার্ট কোডন। এরপর কোন কোডনটি কোনো অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না। অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না কোন কোডনটি, ইউজিএ। হ্যাঁ, এটা কি নির্দেশ করে, এটা হচ্ছে সমাপ্তিকরণ নির্দেশ করে। মনে রাখবেন যে অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না কোনগুলা, সমাপ্তিকরণগুলা কোনো অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না, তাহলে কি হবে, ইউজিএ। এরপরের কোশ্চেন, কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল কে প্রস্তাব করেন। আমি জানি এটাও সবাই পারবেন, সিঙ্গার ও নিকলসন। আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেলের আরেক নাম দেখি কেউ বলতে পারেন কি না, বলেন তো, ফ্লুইড মোজাইক মডেলের আরেক নাম কি, একটু চিন্তা করুন, কি হবে, আইসবার্গ মডেল। হ্যাঁ, কি হবে, আইসবার্গ মডেল। যারা পারছেন তারা ভেরি গুড, আইসবার্গ মডেল। আচ্ছা,
এরপরে বারগ্রে আমার কেমন দিতেছে, ছোটো কথা আমার ওই নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তারপরে কোন বিজ্ঞানী ক্রোমোজোম আবিষ্কার করেন? ক্রোমোজোম, এটা আমার এই ক্রোমোজোমের কথা আমার ক্লাস 9-এর কথা মনে পড়ে। স্কুলে থাকতে হচ্ছে হাঁটতাম আর পড়তাম, মুখস্থ করতাম কি বার্গার বার্গার, কি ক্রোমোজোম আবিষ্কার করে কে? স্টাস বার্গার বা বার্জার, যে যাই বলুক না কেন। আচ্ছা, এরপরের কোশ্চেন আমরা দেখি। জিএসটিতে আসা কোশ্চেন যে কি একটি mRNA গঠনে মিউটেশনের জন্য, মিউটেশন মানে কি পরিবর্তনের জন্য, ইউজিজি কোডটি ইউজিএতে পরিবর্তিত হলে কোনটি ঘটতে পারে? আচ্ছা, কি ঘটতে পারে আমরা দেখি। এটা একটু বড় কোশ্চেন, জিএসটিতে আসছিল কততে? 20-21 আসছিল। আচ্ছা, mRNA থেকে আরেকবার কোশ্চেনটা পড়ি। একটি mRNA এর গঠনে মিউটেশনের জন্য ইউজিজি কোডটি ইউজিএতে পরিবর্তিত হলে কোনটি ঘটতে পারে? mRNA থেকে প্রোটিন তৈরির সময় ট্রান্সলেশন প্রক্রিয়া থেমে যাবে। আমার কাছে তো এটাই মনে হইতেছে। আচ্ছা, তারপরে অপশনগুলো পড়ি। ট্রান্সক্রিপশন পদ্ধতি বাধাগ্রস্ত হবে না, এটা বাধাগ্রস্ত হওয়ার কথা না। রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতি বাধাগ্রস্ত হবে। mRNAটি টিআরএনএতে রূপান্তরিত হবে। এই নাম্বার অপশনই আমার মনে হচ্ছে এই নাম্বারই। আর যেটা হচ্ছে যে একটা ট্রিক্স আর কি, যদিও এটা হচ্ছে কি কি বলবো ঠিক না, যে যেটা একটু হচ্ছে বড় দেখা যায় আর কি, ওইটাই হচ্ছে বেশিরভাগ কী হয় উত্তর হয়ে যায়। যাই হোক, এরকমটা করা উচিত না আর কি। কিন্তু এটা হচ্ছে অ্যান্সার কী হইব, যারা হচ্ছে এটা ব্যাখ্যা আমি আসলে ভালোভাবে বলতে পারতেছি না, এটা মুখস্থ করে ফেলবেন। যেটার ব্যাখ্যা ভালোভাবে হচ্ছে জানবেন না, ওটা কি, ওটা হচ্ছে মুখস্থ। আচ্ছা, একটি mRNA গঠনে মিউটেশনের জন্য ইউজিজি কোডটি ইউজিএতে পরিবর্তিত হলে কোনটি ঘটতে পারে? mRNA থেকে প্রোটিন তৈরির সময় ট্রান্সলেশন প্রক্রিয়াটি কী হবে? থেমে যাবে। আচ্ছা, এরপরে ডিএনএ প্রতিলিপির জন্য, প্রতিলিপি কি? রেপ্লিকেশন। আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশন তৈরির জন্য অত্যাবশ্যকীয় এনজাইম কোনটি? পলিমারেজ। আশা করি সবাই পারবেন কি এনজাইম? পলিমারেজ এনজাইম। এরপরে কোশ্চেন, ডিএনএ হেলিকেজ। আচ্ছা, হেলিকেজের কাজ কি? প্যাচ খোলা। হেলিকেজের কাজ কি? প্যাচ খোলা। ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খোলা। এরপরে কোশ্চেন, ডিএনএ রঞ্জিতকরণে ব্যবহার করা হয় কোনটি? মনে রাখবেন, রঞ্জিতকরণ মানেই ফেলগেনস্টেন। কে করছে এটা? ফেলগেনস্টেন। মানে ফেল করতে করতে ও সারা এলাকা রঞ্জিত করে ফেলছে, এইভাবেই মনে রাখতে পারেন আর কি। ডিএনএ রঞ্জিতকরণে ব্যবহার করা হয় কোনটি? ফেলগেনস্টেন। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে কি কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটি? মনে রাখবেন কি, তাহলে আমাদের কোষ যখন বিভাজিত হয় তখন ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে আমাদের কি? এই মাইক্রোটিবিউলস। ওই যে ইয়াগুলো দেখছেন না, ওটা কি বলে, তন্তু। আচ্ছা, যাই হোক, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটি? মাইক্রোটিবিউলস। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এরপর ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে কোন অণুজীবে? ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে কোন অণুজীবে? ক্লোরোপ্লাস্ট কিছু নির্মোচিনের উদ্ভিদ আছে যাদের হচ্ছে হরেক রকমের ক্লোরোপ্লাস্ট থাকে আর কি। স্পাইরোগ্লিরা, এটা হচ্ছে কি, যে সর্পিলাকার, আপনারা অনেকগুলোই মুখস্থ করে থাকবেন, উলোথ্রিক্স, আন্টি আকৃতির, এরকম কয়েকটা মুখস্থ করে থাকবেন। ওইখান থেকে স্পোরেগ্রা, এটা হচ্ছে কি আকারে থাকে যেন? সর্পিলাকারের থাকে। 3-4টা মুখস্থ করলেই হয়ে যায় আর কি, ওইখান থেকেই হচ্ছে চলে আসে। তাহলে ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে কোন অণুজীবে? স্পাইরোগ্লিরা, এটা যেটা হচ্ছে কি সর্পিলাকারের। এরপরে কোশ্চেন হচ্ছে, ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় সংগঠিত হয়? আচ্ছা, ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় সংগঠিত হয় বলেন তো? মাইটোকন্ড্রিয়ায়, নাকি সাইটোপ্লাজমে, নাকি ক্লোরোপ্লাস্টে? আচ্ছা, আমরা জানি যে ক্রেবস চক্রের যে শোষণের ধাপ হচ্ছে কয়টা? 4টা। কি কি? ফার্স্টে হচ্ছে আমাদের কি ছিল? গ্লাইকোলাইসিস, তারপরে ক্রেবস চক্র, অ্যাসিটাইলকোচিস্টি, তারপরে ইটিসি, ইলেকট্রন প্রবাহতন্ত্র। আচ্ছা, এরপর আচ্ছা, এখানকার মধ্যে আমরা শুধু জানি গ্লাইকোলাইসিসটা ঘটে হচ্ছে কোথায়? সাইটোপ্লাজমে। শুধু গ্লাইকোলাইসিসটা ঘটে কোথায়? সাইটোপ্লাজমে, যে সবাত অবাধ দুইটার মধ্যেই হয় আর কি গ্লাইকোলাইসিস, যেটা শুধু হচ্ছে কি সাইটোপ্লাজমে সংগঠিত হয়। আর বাকি যে 3টা আছে শোষণের, সব 3টে হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। তাহলে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়ায় সংগঠিত হয়। দুটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপের মাধ্যমে সংযোগ স্থাপিত হয় কি? পাশাপাশি কোষ প্রাচীরের কূপে কি? সাইটোপ্লাজমিক কি? সাইটোপ্লাজমিক কি হয়? সংযোগ স্থাপিত হয়। কোন বিজ্ঞানী সাইটোসোল শব্দটি প্রথম ব্যবহার করেন?
আশা করি এটা কেউ পারবেন না, আমিও পারতাম না। অপশানে কী দেওয়া আছে, বড় ঘ অর্থাৎ কি লার্ডি। কি হইব, লার্ডি। আর অনেকে পারলেও পারতে পারেন। আচ্ছা, কোন বিজ্ঞানী সাইটোসল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে? সাইটোসল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে এই যে লার্ডি। এতে তো কাজ কাম নাই, আমাকে চালানোর জন্য আর কি আবিষ্কার করে রেখে গেছে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন আমরা দেখি, এগ্রিতে আসা কোয়েশ্চেন। এগ্রিতে কি কোয়েশ্চেন আসছিল আমরা একটু দেখি। মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি? বলেন তো কি হবে? মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি? স্নায়ুকোষ। স্নায়ুকোষের কি? নিউরন। স্নায়ুকোষ বা কি? নিউরন কোষ। আচ্ছা, এরপরে আমরা আরও কিছু জেনে রাখি যে হচ্ছে মানবদেহের দীর্ঘতম কোষ তাহলে হচ্ছে নিউরন। আর তাহলে ক্ষুদ্রতম কোষ কোনটা? দেখি কেউ জানেন কি না। মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন। ক্ষুদ্রতম কোষ কোনটা? ক্ষুদ্রতম কোষ হচ্ছে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। আর আকারের ভিত্তিতে সবচেয়ে বড় কোষ কোনটা? বলেন তো দেখি। আকারের ভিত্তিতে সবচেয়ে বড় কোষ কোনটা? উট পাখির ডিম। আর ক্ষুদ্রতম কোষ কোনটা? মাইকোপ্লাজমা বা ওই যে পিপিএলও, যেটা কি কোথায় থাকে? ওই যে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস, অণুজীবে পড়ছিলাম আমরা। তাহলে ক্ষুদ্রতম আকারের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটা? মাইকোপ্লাজমা বা পিপিএলও, যেটা গরুর মধ্যে থাকে, গবাদি পশু। আচ্ছা, প্লাজমোডেসমাটা কি? প্লাজমোডেসমাটা কি? আন্তঃকোষ কোষ গহ্বর সাইটোপ্লাজমের সুতা না, আন্তঃকোষীয় সাইটোপ্লাজমের সংযোজন। প্লাজমোডেসমাটা কি? আন্তঃকোষীয় সাইটোপ্লাজমের সংযোজন। এরপরে কোশ্চেন কি, ফুলের পাপড়ির রং বেগুনি হয় কোনটির প্রভাবে? ফুলের পাপড়ির রং বেগুনি কালার নিয়ে চলে আসছি। আচ্ছা, একটু ব্লার হচ্ছে মেবি, না কাঁপতেছে নাকি? আচ্ছা, ফুলের পাপড়ির রং বেগুনি হয় কোনটির প্রভাবে? আমরা জানি ক্ষারীয় হয় কিসের জন্য? পাপড়ির রং লাল হয়, ক্ষারীয় পিএইচ, এটার কারণে কি হয়? লাল হয়। অ্যাসিডিকের কারণে কি হয়? আমি কিন্তু ভুল বলতেছি, অ্যাসিডিকের কারণে হয় লাল। আর ক্ষারীয়ের জন্য কি হয়? নীল হয়। আর জ্যান্থোফিল কি আছে এখানে? জ্যান্থোফিল কি হয়? হলুদ। আর কি? নিউট্রাল পিএইচ। অ্যান্সার কি হবে? নিউট্রাল পিএইচের কারণে ফুলের পাপড়ির রং বেগুনি হয়। ইম্পর্টেন্ট আছে। এরপর, কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? কিছু কিছু কোষে আছে কি নিউক্লিয়াস নাই, আবার কিছু কিছু কোষ আছে কি একাধিক নিউক্লিয়াস থাকে। কি? লিভার কোষে কি থাকে? একাধিক নিউক্লিয়াস থাকে। সাথে মনে রাখতে পারেন যে তরুণাস্থি আছে না, তরুণাস্থিতে কি থাকে? একাধিক নিউক্লিয়াস থাকে। এরপরে কোশ্চেন হচ্ছে কি, কোনটি নিউক্লিয়াসবিহীন জীবিত কোষ? নিউক্লিয়াসবিহীন জীবিত কোষ কি? আমরা জানি উদ্ভিদের ক্ষেত্রে কি হবে, এটা সিপ কোষ। নিউক্লিয়াসবিহীন মানে নিউক্লিয়াস নাই, কার? সিপ কোষের। ধানের ফুলে পুংরেণুতে, একটু কোশ্চেনগুলো ভালো করে পড়বেন, পুংরেণুতে ক্রোমোজোম সংখ্যা কত? পুংরেণুতে ক্রোমোজোম সংখ্যা কত? হ্যাপ্লয়েড। পুংরেণু কি? হ্যাপ্লয়েড। তাহলে কি হইব? এন। কোনটির কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? একাধিক নিউক্লিয়াস থাকে কোনটির কোষে? কি হতে পারে এটা? একাধিক নিউক্লিয়াস। আচ্ছা, এটা হবে অ্যান্সার কি? স্পাইরেলোপিয়া। হ্যাঁ ভাই, এগুলো উচ্চারণ করতে আমার দাঁত খুলে যায়। আচ্ছা, এটা হচ্ছে আমি একটা টিপস দিব যে একাধিক নিউক্লিয়াস মনে রাখার যে টেকনিকটা, সেটা একটু হচ্ছে আমরা দেখি। খাতার মধ্যে আমি লিখে রাখছি যে যাতে পরবর্তীতে আমার হচ্ছে আবার এত কষ্ট না করতে হয় আর টাইম বেশি চলে যায়। আচ্ছা, তো দেখি, একাধিক নিউক্লিয়াস থাকে কোথায়? আমরা মনে রাখবো টেকনিকটা কি? এসপি বাবু। একাধিক নিউক্লিয়াসের টেকনিক কি? এসপি বাবু। এসে কি? এসে হচ্ছে কি? স্পাইরোপ্লিয়া। নিজের উচ্চারণ সবাই যেতে পারে, আবার নিজের জন্য আমি লিখে রাখছি এর বানানটা কি? স্পাইরোপ্লিয়া। আচ্ছা, এরপরে কি? পেনিসিলিয়াম। এসে স্পাইরোপ্লিয়া, পিতে পেনিসিলিয়াম। বাতে কি? ভৌচেরিয়া। মাই গড। এরপরে বুতে কি? ভর্টিডিয়াম। এই ভর্টিডিয়ামটা বেশি থাকে আর এই যে স্পাইরোপ্লিয়া এটা হচ্ছে থাকে। তাহলে মনে রাখবো আমরা এটা। হ্যাঁ, তাহলে একাধিক নিউক্লিয়াস মনে রাখার টেকনিক কি? এসপি বাবু, স্পাইরোপ্লিয়া, পেনিসিলিয়াম, ভৌচেরিয়া, ভর্টিডিয়াম। আশা করি মনে থাকবে। আচ্ছা, এরপরে কোশ্চেনগুলো আমরা দেখি। হ্যাঁ, কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক।
মতবাদটি কে প্রদান করে? কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। মতবাদটি প্রদান করে জ্যান ব্র্যাচেট। মুখস্থ কি মুখস্থ? তাহলে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, মতবাদটি কে প্রদান করে? জ্যান ব্র্যাচেট। এরপর আসেন আধুনিক কোষবিদ্যার জনক কে? আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কে? সোয়ানসন। কোষ নামকরণ করে রবার্ট হুক। জীবিত কোষ সর্বপ্রথম পর্যবেক্ষণ করে হচ্ছে লিউয়েন হুক। কোষবিদ্যার জনকও হচ্ছে রবার্ট হুক। আর আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কে? সোয়ানসন। আর মনে রাখতে পারেন এক্সট্রাভাবে যে হচ্ছে কোষ তত্ত্বের জনক বলা হয় ভার্চুকে। কোষ তত্ত্বের জনক কাকে বলা হয়? ভার্চুকে। আচ্ছা, এরপরে কোশ্চেন আমরা দেখি যে কোন জৈব পদার্থটি প্রোটোপ্লাজমে সবচেয়ে বেশি থাকে? কোন জৈব পদার্থটি প্রোটোপ্লাজমে সবচেয়ে বেশি থাকে? প্রোটোপ্লাজমে কি কি প্রোটিন। কি হইব? প্রোটিন। কোন জৈব পদার্থটি প্রোটোপ্লাজমে সবচেয়ে বেশি থাকে? প্রোটিন। কোনটি প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য নয়? আচ্ছা দেখি কোনটা বৈশিষ্ট্য নয়। স্বচ্ছ বর্ণহীন। প্রোটোপ্লাজম তো অর্ধ স্বচ্ছ। আমার এটাই হইব আনসার। স্বচ্ছ বর্ণহীন তরল আঠালো পদার্থ। অ্যালকোহলের প্রভাবে জমাট বাঁধে প্রোটোপ্লাজম, এটা ঠিক। আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি, এটাও ঠিক, আমরা কাজের মধ্যে পড়ছিলাম। দানাদার ও কলোরাইড উন্মি, এটাও ঠিক। তার মানে অ্যান্সার কী হইব? এই নাম্বার অপশান। আচ্ছা, এরপর দেখি কি গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রয়োজনীয় এনজাইম কোথায় থাকে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রয়োজনীয় এনজাইম কোথায় থাকে? গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। তার মানে অ্যান্সার কি হইব? সাইটোপ্লাজম। আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া কি ঘটে? পরে শোষণের আর বাকি তিনটা ধাপ। সাইটোপ্লাজমের জলীয় অংশকে কি বলা হয়? জলীয় অংশ, জলীয় মানে কি সল, কি থাকবে? সাইটোসল। সাইটোসল জলীয় অংশকে কি বলা হয়? সাইটোসল বলা হয়। এরপরে কোশ্চেন কি কোষের বিপাকীয় ক্রিয়ার প্রধান ক্রিয়াস্থল কোনটি? আচ্ছা, কোষের বিপাকীয় ক্রিয়ার প্রধান ক্রিয়াস্থল কোনটি? আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? কোষের বিপাকীয় ক্রিয়ার প্রধান ক্রিয়াস্থল কোনটি? কোষের বিপাকীয় ক্রিয়ার প্রধান ক্রিয়াস্থল, এটা হচ্ছে আমরা যে সাইটোসলের কাজের মধ্যে পড়ছিলাম, তাই না? সাইটোসলের কাজের মধ্যে পড়ছিলাম যে কোষের বিপাকীয় ক্রিয়ার প্রধান ক্রিয়াস্থল কোনটি? কোষের বিপাকীয় ক্রিয়ার প্রধান ক্রিয়াস্থল হচ্ছে সাইটোসল। সাইটোসল। তাহলে কোষের বিপাকীয় ক্রিয়ার প্রধান ক্রিয়াস্থল কোনটি? সাইটোসল। সাইটোপ্লাজমের জলীয় অংশকে কি বলা হয়? সাইটোসল বলা হয়। এরপরে কোশ্চেন কি যে হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর কোন উপাদান দিয়ে তৈরি? কোষ প্রাচীর কোন উপাদান দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। আমরা জানি কি কোষ প্রাচীর হচ্ছে ফার্স্টে হচ্ছে মধ্যপর্দা, তারপরে প্রাথমিক প্রাচীর, তারপরে সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দা কি নিয়ে গঠিত হয়? পেকটিন আর ফ্যাগোপ্লাস্ট নিয়ে গঠিত হয়। আর হচ্ছে আমাদের যে প্রাথমিক প্রাচীর সেটা হচ্ছে কি নিয়ে গঠিত হয়? সেলুলোজ, হেমিসেলুলোজ আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন নিয়ে গঠিত হয়। আর সেকেন্ডারি প্রাচীর কি নিয়ে গঠিত হয়? সেলুলোজ আর লিগনিন নিয়ে গঠিত হয়। অর্থাৎ সেলুলোজটা কি কমন। তাহলে কোষ প্রাচীর কোন উপাদান দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। এরপরে কোষ প্রাচীরের প্রথম স্তর কোনটি? মনে রাখবা কোষ প্রাচীরের প্রথম স্তর কি দিয়ে শুরু হয়? মধ্যপর্দা দিয়ে শুরু হয়। অনেকে আবার ভাবতে পারো যে প্রাথমিক প্রাচীর দেন মধ্যপর্দা দেন সেকেন্ডারি প্রাচীর। নো, কি হবে? প্রথমে মধ্যপর্দা, তারপরে প্রাথমিক প্রাচীর, তারপরে সেকেন্ডারি প্রাচীর। তাহলে কি হবে এখানে অ্যান্সার? কোষ প্রাচীরের প্রথম স্তর কোনটি? মধ্যপর্দা। প্লাজমা মেমব্রেনকে কোন নামে অভিহিত করা হয়? প্লাজমা মেমব্রেন এটা কি? কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি এটা কি আর কি নামে অভিহিত করা যায়? প্লাজমালিমা নামে অভিহিত করা যায়, ঠিক। বায়োমেমব্রেন নামে অভিহিত করা যায়, ঠিক। লিপিড বাইলিয়ার না, কোষ ঝিল্লিকে তো লিপিড বাইলিয়ার নামে অভিহিত করা যায় না। এটা হচ্ছে সিঙ্গার এবং নিকলসনের হচ্ছে আমাদের কি ফ্লুইড মোজাইক মডেলের ওইখানকার একটা স্তর দিছে, কিন্তু এটা হবে না। কি হবে অ্যান্সার? ক ও গ উভয়ই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে কোশ্চেন দেখি আমরা।